শুরুতে আমরা স্নেহাশিস বড়ুয়ার কাছে যেতে চাই। আপনি একজন কর বিশেষজ্ঞ হচ্ছে, আমরা খুব সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইব, বাংলাদেশের কর জিডিপি অনুপাত নিয়ে দীর্ঘদিনের আক্ষেপ রয়েছে। নতুন সরকার তার বাজেটের মধ্যে এই বিষয়টি নিয়ে কোনো নতুনত্ব আপনি দেখতে পান কিনা? আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো হ্যাঁ, মানে আপনি তো নিশ্চয়ই এই সরকারের ইলেকশন ম্যানিফেস্টোতে দেখেছেন যে তাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে যে আপনার কর জিডিপিটা 15% হারে নিয়ে যাবে এবং স্বল্প থেকে মধ্যমেয়াদে 10% কর জিডিপিতে তারা উন্নীত করতে চায় বলে আমরা দেখেছি। তো এই ক্ষেত্রে বাস্তব যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে কারেন্টলি আপনার যে ট্যাক্স টু জিডিপি রেশিও যেটা গত বছর যেটা ছিল প্রায় 6.5, আর ধরেন এখন টার্গেট করা হচ্ছে অলমোস্ট 10, তাহলে আমি যে 3.5 মেকআপ করবো এটা কিভাবে হবে? এটা করতে গিয়ে পাবলিকলি অ্যাভেলেবল যে সমস্ত ডকুমেন্টেশন গুলো আছে, আমরা যেগুলো দেখেছি বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ইনফরমেশন গুলো এই পর্যন্ত দেখেছি, ওখানে কিন্তু আমরা দেখলাম যে ধরেন অনেকগুলো এক্সামশনস এর ইনকাম ট্যাক্সে, ভিএটি তে এবং কাস্টমসে, এটা প্রাক্তন প্রেসিডেন্ট বিজনেস খুব স্ট্রাগল করছে, আমাদেরকে অনেক ছাড় দিতে হবে, সাথে আমাদেরকে কর্মসংস্থানের জন্য নতুন যে সমস্ত প্রজেক্ট গুলো আছে তাদেরকেও কিন্তু ইনসেন্টিভাইজ করতে হবে। যেটা আমরা দেখেছি প্রায় 9টা সুস্পষ্ট খাত এবং শিল্প খাতে প্রচুর পরিমাণে কিন্তু ডিউটি রিডাকশনস এর প্রস্তাবগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আমরা, তো তার দিনের শেষে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে যে যখনই আমি ছাড়টা দিই তখন কিন্তু আমার বেসটা কমে যায়। বেসটা আমরা যেটা ট্যাক্স এক্সপেন্ডিচার বলি ছিল, আমাদের ট্যাক্স এক্সপেন্ডিচার কিন্তু 6% এর বেশি। তার আমি যদি আরো ছাড় দিই তাহলে আমার বেসটা কিন্তু আরো ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে স্নেহাশিস বড়ুয়া, সেক্ষেত্রে ধরেন যদি আপনি ছাড় দেন সেক্ষেত্রে বিনিয়োগ উৎসাহিত হয় কিনা, আবার সেটির ইফেক্ট আবার পরবর্তীতে কর আদায়ে পড়ে কিনা? জি, এটার একটা অবশ্যই আপনি বলতে পারেন একটা একটা সার্কেলিক একটা ইম্প্যাক্ট অবশ্যই ইকোনমিতে আছে, ট্যাক্সেও সেটা কাসকেডিং ইম্প্যাক্টটা কিন্তু পড়বে। এটা পড়বে না তা না। আমাদের মেইন যে জায়গায় সমস্যা সেটা হচ্ছে যে আমার বিনিয়োগটা বাড়লো, বিনিয়োগটা বাড়ার পর সেটা যদি ইনফর্মাল ইকোনমিতে চলে যায়, ফর্মাল ইকোনমিতে না আসে, আমার বেসটা কিন্তু ইকোনমি বাড়লেও কিন্তু বেসটা কিন্তু বাড়ে না। আবার পাশাপাশি আমরা কিন্তু যে সমস্ত কর জাল ট্যাক্স পরিকল্পনাগুলো দেখেছি বা আপনাদের এই সমস্ত মিডিয়া থেকে রিপোর্টে যেগুলো দেখেছি, এখানে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক এমন কোনো পদক্ষেপ দেখি নাই যেটার মাধ্যমে ধরেন আগামী বছরে অনেক অধিক সংখ্যক করদাতা আমাদের বেড়ে যাবে। সেটা ইনকাম ট্যাক্স বলেন, ভিএটি বলেন বা কাস্টমস না, ইনকাম ট্যাক্স এবং ভিএটি তে। কারণ দিনের শেষে গিয়ে আপনি যদি কোয়ালিটি করদাতা বের করতে না পারেন, ধরেন আমাদের যেরকম আছে যে 1,30,00,000-এর মতো ইটিনধারী আছে কিন্তু রিটার্ন দিচ্ছে 45 লাখ, কিন্তু দিনের শেষে যারা আয় করেন, যাদের সম্পদ আছে, তাদেরকে যদি জালের মধ্যে আনতে না পারেন, তাহলে এই যে খুচরা দোকানদার বা আমরা যাদের কথা নিয়ে চিন্তা করছি, স্মল এই যে রিটেল পর্যায়ে আমরা হয়তো 1,000 টাকা ভ্যাটের কথা বলছি, 1 লাখ লোক থেকে যদি আপনি 1,000 করে ভ্যাট নেন, কত টাকা কালেক্ট করতে পারবেন? কিন্তু দিনের শেষে গিয়ে আমাদের যে লক্ষ্যমাত্রা 10% ট্যাক্স জিডিপি, এটা করতে গিয়ে যে রোড ম্যাপটা, সেই রোড ম্যাপটা আমরা আশায় তাকিয়ে আছি। বাজেট স্পিচ হোক বা কোনো গভর্নমেন্টের প্ল্যানিং ডকুমেন্টেশন হোক, কিভাবে আসলে এটা অ্যাচিভ হবে। যেহেতু আপনারা দেখেছেন এমনিতেই 6.5 এর নিচে আরো এক্সামশন দেওয়া হচ্ছে, তাহলে এই টাকার সংস্থানটা আসবে কোত্থেকে? তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয় খুব সুন্দর একটা কথা বলেছেন যে ওনারা চাচ্ছেন যে এতগুলো ছাড়ের মাধ্যমে মানুষের মধ্যে কমপ্লায়েন্স প্রবণতাটা বৃদ্ধি পাক। কমপ্লায়েন্সটা, তো কমপ্লায়েন্স যদি বৃদ্ধি পায় অটোমেটিক্যালি কিন্তু আপনার কালেকশনসটা ইজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে জনাব স্নেহাশিস বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ ৭১-এর বাজেট স্পেশালে সময় দেওয়ার জন্য। জনাব রিজওয়ান রহমান, ৭১-এর বাজেট স্পেশালে আপনাকে আবারও স্বাগত। আমরা একজন ব্যবসায়ী হিসেবে আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি সবসময় চাইবেন যে ব্যবসা বান্ধব একটি বাজেট হোক যেটি দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সহায়ক হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে এনবিআর ঘিরে। আগামীতে এনবিআর কতটা ব্যবসা সহায়ক এনবিআর হয়ে উঠবে বলে আপনি আশাবাদী? আগামীতে ব্যবসা সহায়ক, শুনুন, এটা তো আসলে একটা সরকারের কাজ। এটা এনবিআর বলেন বা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বলেন, তাদের কাজ ব্যবসা সহায়ক। এখন হয়তো তারা অনেক কিছুতে আপনার ধরেন শুল্কে ছাড় দিচ্ছে, অগ্রিম করে বিভিন্ন জায়গায় ছাড় দিচ্ছে। তারা এই যে বললো যে কমপ্লায়েন্সটাকে যেন ব্যবসায়ীরা করে, কিন্তু ব্যবসায়ীদের মধ্যে থেকে একটা মাইন্ডসেট দূর করতে হবে যেটা এনবিআর পারবে, যে এনবিআর এর সাথে অন্তর্ভুক্ত হওয়া মানেই হয়রানির শিকার হওয়া। এই যে একটা শব্দ ব্যবহার করে কর জাল বা ট্যাক্স নেট, জাল দিয়ে কি করে? জাল দিয়ে তো মাছ ধরে, মাছের প্রাণটাকে নিয়ে নেয়।
আপনি এটাকে ট্যাক্স বেস বলেন। আপনি শব্দটাকে পরিচালনা যখন করেন আপনি একটু সঠিকভাবে ব্যবহার করবেন যাতে করে মানুষ আকর্ষিত হয়। আবার যখন একটা মানুষ যখন ট্যাক্স দেয়, এই ট্যাক্সের বিনিময়ে আমি কি পাচ্ছি? আমি কি আমার প্রাথমিক শিক্ষা বা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা এগুলো থেকে আমরা কিছু পাচ্ছি কিনা? আমাদের যে সাধারণ যেসব যে ইউটিলিটিস যেগুলো আমাদের প্রয়োজন, আমাদের বিশুদ্ধ পানি বা আমাদের যে জ্বালানি বলেন বা আপনি বিদ্যুৎ বলেন, এইসব জিনিস। এরপরেও আমরা যখন সরকার আমাদেরকে এইসব ধরনের স্বচ্ছতা প্রমাণ করার চেষ্টা করে, তারা যখন প্রতি বছর নিয়মিত এই যে করটা বাড়াচ্ছে, তাদের কেন বাড়াচ্ছে? দেখা যাচ্ছে সিংহভাগ জনাব রাষ্ট্র রিজওয়ান রহমান, পরিচালনা ব্যয় আমাদের খরচ সময় হচ্ছে। একেবারেই শেষ প্রশ্ন আমাদের আপনার কাছেই, যে শেষ মুহূর্তে আবার একটা ব্যাংক খাতে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। বাজেটে সরকার দেশের অর্থনীতিকে টেনে তোলার একটা পরিকল্পনার রূপরেখা দিতে যাচ্ছে, ব্যাংক খাতে অন্যদিক থেকে অস্থিরতার উদ্গীরণ হচ্ছে। এটা একটু মানে আমাদের একটু ভয়ভীতি কাজ করছে এখানে। আমার কথা হলো সিম্পল, যে আপনি যে ব্যাংকের অবস্থা একেবারেই শেষ, যেটা আপনার রিপেয়ারেবল না, সেটাকে আপনি রাষ্ট্রের টাকা দিয়ে মানে জনগণের টাকা দিয়ে আপনি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন, আদেও সেটা সম্ভব হবে কিনা সেটা যদি না, ইন দ্য মিন টাইম তার কারণে যে পারসেপশন ব্যাংকিং খাতে তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে যে মানুষ ভয়ে টাকা উইথড্র করে ফেলছে, অনেক টাকা কিন্তু উইথড্র হচ্ছে, এবং এটা শুধু ব্যাংক না, ব্যাংকের পাশাপাশি লিজিং কোম্পানিরাও কিন্তু অনেক আঘাত পাচ্ছে এই কারণে। সেখানে আপনি যাদের অলরেডি ক্ষতি হচ্ছে, যাদেরকে বাঁচানো সম্ভব, যেটা বললাম, আপনি আইসিইউ এইচডির দিকে নজর দেন, আপনি মর্চুয়ারির থেকে সরে আসেন, সেখানে পরে দেখা যাবে, বিকজ জানলে আপনার মর্চুয়ারিতে মানুষের সংখ্যা বেড়ে যাবে। এই জিনিসটা আপনাকে আগে, আপনি প্রাধান্য কোন জায়গায় দিবেন সেটা আপনাকে বিবেচনা করতে হবে। এবং এর মধ্যে কিছু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বলেন বা কিছু দুষ্টু চক্রের ইনফ্লুয়েন্স বলেন, যেটাই বলেন, এগুলো সবই কাজ করে, সেটা আগেও করেছিল, এখনো করছে। জনাব রিজওয়ান রহমান, আপনাকে সময় স্বল্পতা, আমরা আপনাকে থামাতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ৭১-এর বাজেট স্পেশালে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।